মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন পিয়ালি ঘোষের কাহিনী জুজু। জুজু তাকে দেখতে ঠিক কি রকম, তার আকার আকৃতি ক্ষমতা এগুলোর ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। তবে জ্ঞান হওয়ার পর থেকে প্রথম তাকেই ভয় পেতে শিখি আমরা। তারপর যত বড় হই আস্তে আস্তে আমাদের ভয় কেটে যেতে থাকে। কিন্তু আমাদের মন থেকে বেরিয়ে কোথায় যায় সে? নতুন কোনো ঠিকানার সন্ধানে। শুনতে থাকুন পিয়ালি ঘোষের কাহিনী জুজু। চোখটা খুলে সময়টা ঠিক ঠাহর করতে পারে না পড়ি। ওর ঘরটার ভিতর এখন পাতলা অন্ধকার। ভোর কিংবা সন্ধ্যার সময় ঘরে যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি ঘুম ভেঙে এমন অন্ধকার দেখলে পরীর সময়ের হিসেব গুলিয়ে যায়। সে ভাবতে থাকে কখন শুয়েছে সে, দুপুরে স্কুল থেকে ফিরে নাকি রাতে মায়ের কোলের কাছে ঘেঁষে। বেশ খানিকক্ষণ ভেবেও মনে পড়ে না তার। তারপর ওর মনে পড়ে এখন যদি ভোর হয় তাহলে মা এখনো বিছানা ছেড়ে ওঠেন। মা ঘুম থেকে উঠে বেশ দেরি করে। ততক্ষণে মাসি কাজে এসে যায়। মাসির কাছে ওদের বাড়ির ডুপ্লিকেট চাবির গোছা থাকে। মাসি এসে রান্নাঘরে টুকটাক কাজ সেরে ওর জন্য দুধ গরম আর বাবা মায়ের জন্য চা করে ওদের দরজায় এসে টোকা দেয়। টোকা শুনেই পরীর ঘুম ভেঙে যায়। তো সে উঠে না, মাকে জড়িয়ে চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে মাসি জোরে দরজা ধাক্কায়, বলে, ও দিদি ওটো, পরে স্কুলে যাবে না আজ? দাদা কি আপিস কামাই করবে না কি? এগুলো মাসির রোজকার বাঁধা ধরা সংলাপ। পরীর শুনে শুনে মুখস্থ হয়ে গেছে মায়েরও। মা একটু বেজার মুখেই উঠে পড়ে, পরীর কপালে চুমু দিয়ে ডাকে, ওঠো সোনা, স্কুলে দেরি হয়ে যাবে তোমার। পরী চোখ টিপে পড়ে থাকে। সকালের এই আদরটা ওর বড্ড প্রিয়। উঠতে যত দেরি করে মায়ের আদরটা আরেকটু বেশি উপভোগ করা যায়। তারপরে তো সারাদিন মাকে ছেড়েই থাকতে হয়। মাসি ওকে খাইয়ে ঘুম পাড়ায়। সারাদিন মাসির কাছেই থাকতে হয়। বাবা অফিস থেকে ফিরলে তবে মাসির ছুটি। ততক্ষণে মাসি পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দেয়। মিনু মাসির বাড়ি পাশের পাড়ায়। বাবা বাড়ি ফিরলে মাসি ফিরতে পারে। পরী ঘুম চোখ বড় বড় করে মেলে ভালো করে বিছানার দিকে তাকায়। আবছা অন্ধকারে মায়ের অবয়বটা স্পষ্ট। ওর থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়ে খাটের একপাশে শুয়েছে মা। ওর শোয়া খুব খারাপ। ঘুমের ঘোরে কখন হয়তো হাত পা ছুঁড়ে মাকে বিরক্ত করেছে, তাই মা খাটের একদম ধারে গিয়ে শুয়েছে। মা কি রাগ করেছে ওর উপর? পরীর ইচ্ছে হয় মাকে জড়িয়ে একটু শুয়ে থাকতে। দিনের আলো ফুটতে এখনো বেশ দেরি আছে। মাকে জড়িয়ে শুলে হয়তো মায়ের রাগ পড়ে যাবে। পরী মায়ের দিকে সরে গিয়ে মাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মা যেন পিছলে যায় ওর নাগাল থেকে। মা কি পড়ে গেল খাট থেকে? কিন্তু কোনো শব্দ হলো না তো। নিজেই নিজেকে প্রশ্ন করে পড়ি। তারপর খাটের ধারে সরে গিয়ে অন্ধকারে চোখ বড় বড় করে মেঝেতে মাকে খোঁজার চেষ্টা করে। না, মা তো নেই। পরী অস্ফুটে ডাকে, মা। কেউ উত্তর দেয় না। ও নিজের ছোট্ট হাতটা খাট থেকে বাড়িয়ে মেঝেতে হাত রাখতে থাকে। হাতে কিছুই ঠেকে না, শুধু ঘরের পাতলা অন্ধকারটা হঠাৎ করেই কেমন যেন ঘন হয়ে এসে ওকে জড়িয়ে ধরতে চায়। পরী এমনিতে বেশ সাহসী, কিন্তু হঠাৎ করে মায়ের এই উধাও হয়ে যাওয়াটা ওর বুকের মধ্যে ভয়ের একটা মৃদু স্রোত চাড়িয়ে দেয়। ও মেঝের অন্ধকারে হাত রাতে থাকে। আচমকাই ওর হাতে ঠেকে কয়েকটা আঙুলের মতো কিছু। পরী হাতটা মুঠোয় ভরতে গিয়ে চমকে ওঠে। বরফের মতো ঠান্ডা শক্ত আঙুলগুলো নড়ে উঠে জড়িয়ে ধরেছে তার কবজির কাছটাতে।
ম্যাট্রিমোনিয়াল অ্যাপেই প্রথম পরিণীতার ছবি দেখেছিল দীপ্ত। হলুদ রঙা চুড়িদার পরা পরিণীতা খুব সহজ ভঙ্গিমায় ঠোঁটের কোণে একটু হাসির আভাস মাখিয়ে যেন ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মেজ জেঠিমার কাছে দীপ্ত এই অ্যাপটার কথা শুনেছিল। মেজ জেঠিমার কোন মামাতো ভাইয়ের মেয়ে এই অ্যাপটার কল্যাণে সুপাত্রস্থ হয়েছিল। মেজ জেঠিমা ওকে বলেছিল, আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি বলতো? নাকি ও দেশের কোনো মেয়েকে পছন্দ? ধুর, কি যে বলো না। শোন, তোর বয়সে তোর বাবা জেঠুরা ছেলের বাবা হয়ে গেছে, বুঝলি? ওই পায়েল আছে না, টুনুদার মেয়ে। দীপ্ত ভেবেছিল বুঝি জেঠিমা ওই পায়েলকে দীপ্তর গলায় ঝোলানোর মতলব করছেন, কিন্তু জেঠিমা বললেন, ওই বাঙালি বিয়ের কি একটা অ্যাপ আছে, তোকে লিঙ্কটা পাঠাতে বলেছি। ওখান থেকেই তো টুনুদা পায়েলের বর খুঁজলো। তো সেই অ্যাপটা ইনস্টল করে 2-4 দিন ঘাটাঘাটি করার পর দীপ্ত দেখেছিল পরিণীতাকে। পরিণীতা অপরূপ সুন্দরী নয়, তবু ওর ছবিটায় চোখ আটকে ছিল দীপ্তর। দীপ্তর মনে হয়েছিল মেয়েটির হাসির আড়ালে অনেক না বলা গল্প রয়েছে। তারপর ম্যাট্রিমোনিয়াল অ্যাপটির অন্য কয়েকটা প্রোফাইল খুলে দেখলেও দীপ্তর মন ঘুরে ফিরে আসতে চাইছিল পরিণীতা দত্তের প্রোফাইলে। একটু ইতস্তত করে প্রোফাইলের মেসেজ বক্সে লিখে ফেলেছিল, আমি আপনার এবং আপনার পরিবারের সঙ্গে কথোপকথনে আগ্রহী। অনুগ্রহ করে আপনার চলভাস নম্বরটি পাঠিয়ে বাধিত করবেন। কেন যে ব্রুকসের বাসিন্দা দীপ্ত এমন বিশুদ্ধ বাংলায় মেসেজ লিখতে গেল তা তার নিজেরও অজানা। মেসেজটা পড়ে দীপ্ত নিজের মনেই হেসে উঠেছিল। সে ভাবছিল এই মেসেজটা পড়ে পাঠিকার ঠোঁটেও হাসি প্রসারিত হবে এবং সে ভাববে, বাবারে বাবা, এনারাই ইঞ্জিনিয়ার এমন বাংলা লিখতে পারে। এই বান্দাটির সঙ্গে আলাপ করে একে বাধিত করতেই হচ্ছে। দীপ্ত যতই মনে মনে পরিণীতার কাল্পনিক সংলাপ উচ্চারণ করুক না কেন, পরিণীতার সঙ্গে তার আলাপ কিন্তু সহজে হয়নি। প্রথম কয়েকটা দিন পরিণীতার উত্তরের প্রতীক্ষায় থেকে দীপ্ত হাল ছেড়েই দিয়েছিল। বলা ভালো, বলতেই বসেছিল মেয়েটির কথা। ঠিক তখনই দীর্ঘ 3 মাস পরে দীপ্ত পরিণীতার প্রোফাইল থেকে একটা মেসেজ পেল। আমি পরিণীতার মা বলছি, আপনার সঙ্গে আমি কথা বলতে আগ্রহী। আমার মোবাইল নাম্বারটা পাঠালাম। মেসেজটা যদিও পরিণীতা করেনি, করেছিল ওর মা। ইতিমধ্যে ওই অ্যাপেই দীপ্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিল নীতিকা শাহ নামক এক গুজরাটি মেয়ে। নীতিকারা কয়েক প্রজন্ম ধরে কলকাতার বাসিন্দা। বড় বাজারে ওর বাবার বিশাল গার্মেন্টের ব্যবসা। দেশে ফিরে নীতিকার সঙ্গে দেখা করে আগে নিজেরা একটু নিজেদের জানবে চিনবে, তারপর বিয়ের দিনক্ষণ স্থির করে নীতিকাকে বিয়ে করে একবারে ব্রুকসে পাড়ি দেবে। সেই কারণেই লম্বা ছুটি নিয়ে দীর্ঘ 5 বছর পর দেশে ফিরেছিল দীপ্ত। দমদম এয়ারপোর্টে নেমে একটা ট্যাক্সি বুক করে সিটে গা এলিয়ে পকেট থেকে মোবাইলটা বার করে নোটিফিকেশন বারটা টেনে নামাতেই দীপ্ত চোখে পড়ে পরিণীতার প্রোফাইল থেকে আসা মেসেজটা। মেসেজটা পড়েই ওর মুখে একটা বিরক্তির হাসি ফোটে। সেটা সোয়াইপ করে হোয়াটসঅ্যাপে ঢুকে দীপ্ত নীতিকার উজ্জ্বল হাসি মুখের ছবি সহ একটা মেসেজ এসেছে। আজ আমরা ফার্স্ট মিট করছি, আমি ভীষণ এক্সাইটেড। তাহলে সাউথ সিটি সন্ধ্যে 7টা। গোটা কয়েক হার্ট ইমোজি দিয়ে শেষ হয়েছিল মেসেজটা। মোবাইলের স্ক্রিন অফ করে দীপ্ত ভাবতে চাইল নীতিকার মুখটাকে। এই মুখটা গত 1 মাস ধরে ছবি ও ভিডিও কলে দৌলতে মুখস্থ, কিন্তু চোখ বন্ধ করে দীপ্ত এই চেনা মুখটাকে খুঁজে না পেয়ে খুঁজে পেল 3 মাস আগে দেখা পরিণীতার মুখটাকে। পরিণীতার ঠোঁটের হাসিটা বড়ই বিষণ্ণ লাগলো তার। দীপ্তর বুকের মধ্যে অচেনা কিছু অনুভূতির আন্দোলন শীতের মেঘের মতো উঁকি দিল। এর আগে অন্য কোনো মেয়ের মুখ মনে করে ওর মনের মধ্যে এমন মন খারাপিয়া মেঘ জমেনি। এই অচেনা মেয়েটির মুখ দীপ্তর বন্ধ চোখের অন্ধকারের মধ্যে স্পষ্ট হয়ে জেগে থাকে। চাইলেও তাকে মুছে ফেলতে পারে না। বাড়িতে পা দিয়েই দিনু জেঠুর মুখোমুখি হলো দীপ্ত। দিনু জেঠু ওদের এই মানিকতলার বাড়িটায় প্রথম যখন কাজে ঢুকেছিলেন তখন ওদের 4 তলা বাড়িটা 2 তলা ছিল। দীননাথকে জেঠু বলেন দীপ্তর বাবা জেঠুরাও। ছোট থেকে সেই ডাক শুনতে শুনতে দীপ্ত আর ওর বয়সী সকলের কাছে দীননাথ দিনু জেঠু হয়ে গেছে।